হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যু বিচার হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাসে এমন একটি দিন খুব কমই আসে যেদিন শত শত ক্যামেরার লেন্স অসহায় হয়ে পড়ে, যেদিন সাংবাদিকদের সব চেষ্টা ব্যর্থ হয়, একটি মুহূর্তের ছবি তুলতে না পেরে তারা হতবাক হয়ে ফিরে আসেন। গত কয়েকদিন ধরে যে ঘটনাটি দেশজুড়ে আলোড়ন তুলেছিল তার কেন্দ্রে রয়েছে শরীফ ওসমান হাদির মৃত্যু। কিন্তু এই মৃত্যুর সংবাদের পাশাপাশি আরেকটি বিষয় মানুষের মনে গভীর কৌতূহলের জন্ম দিয়েছে, যা ক্রমেই এক রহস্যে পরিণত হচ্ছিল। সেটি হলো তার স্ত্রীর পরিচয়। কে এই রহস্যময়ী নারী যাকে আজ অবধি কেউ দেখার সৌভাগ্য পাননি? কেন তিনি এতটা আড়ালে থাকেন? স্বামীর মৃত্যুর পরও কেন তিনি জনসম্মুখে আসেননি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এসেছে তা সত্যি অবিশ্বাস্য এবং এক অনন্য গল্পের জন্ম দিয়েছে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ শোকে স্তব্ধ, আবার কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু সবার মনেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এত বড় একজন ব্যক্তিত্বের স্ত্রী কোথায়? তাকে কেন কোথাও দেখা যাচ্ছে না? সারা রাত এই ধরনের পরিস্থিতিতে পরিবারের সদস্যরা সামনে এসে মিডিয়ার মুখোমুখি হন, নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। কিন্তু এখানে দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। যেন এক অদৃশ্য মানুষের কথাই বলা হচ্ছিল, যার কোনো অস্তিত্ব যেন ছিল না। এই রহস্য ভেদ করতে গিয়ে সাংবাদিকরা যা জানতে পারলেন তা এক অভূতপূর্ব গল্পের সূচনা করল। হাসপাতালের মর্গে সেদিন ভোর থেকে ভিড় জমতে শুরু করে। সাংবাদিক, ক্যামেরাম্যান এবং কৌতূহলী সাধারণ মানুষ সবাই অপেক্ষায় ছিলেন কখন আসবেন পরিবারের সদস্যরা, কখন দেখা যাবে সেই রহস্যময় স্ত্রীকে যাকে এতদিন কেউ দেখেনি। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছিল, ক্যামেরার লেন্স প্রস্তুত, সবাই সতর্ক, যে কোনো গাড়ি এলেই ক্লিক ক্লিক শব্দে মুহূর্তেই পরিবেশ পরিবর্তিত হচ্ছিল। কিন্তু সেই মুহূর্তটি কখনোই আসছিল না যখন সেই আকাঙ্ক্ষিত মুখটি ক্যামেরাবন্দি হবে। সকাল 9টার দিকে হঠাৎ একটি গাড়ি এসে হাসপাতালের গেটে থামল। সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে গেল। হাসপাতালের স্টাফরা যেন আগে থেকে প্রস্তুত ছিলেন। তারা দ্রুত এগিয়ে এলেন এবং সঙ্গে নিয়ে এলেন বিশাল আকারের দুটি চলমান পর্দা। এই পর্দা দেখে সবাই বুঝতে পারলেন এবার কিছু একটা ঘটতে যাচ্ছে। গাড়ির দরজা খোলার আগেই সে পর্দা দিয়ে গাড়িটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হলো। ভেতরে কে আছেন তা দেখার কোনো উপায় আর রইল না। সাংবাদিকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু নিরাপত্তাকর্মীরা কঠোরভাবে সবাইকে দূরে সরিয়ে রাখলেন। কেউ কেউ উঁচু জায়গায় উঠে ভেতরে দৃষ্টি ফেলার চেষ্টা করলেন, কিন্তু সেই পর্দার উচ্চতা এতটাই বেশি ছিল যে কোনোভাবেই ভেতরে কিছু দেখা সম্ভব হলো না। এক সাংবাদিক জানালেন তিনি 15 বছর ধরে এই পেশায় আছেন, কিন্তু এমন দৃশ্য কখনোই দেখেননি। সাধারণত মানুষ প্রচারে চাই, ক্যামেরার সামনে আসতে চাই, কিন্তু এখানে উল্টো চিত্র। এখানে আড়াল চাওয়া হচ্ছে এবং সে আড়াল এতটাই নিখুঁত যে একটা ছায়াও ধরা পড়ছিল না। পর্দার আড়ালে কি হচ্ছিল সেটা জানার কোনো উপায় ছিল না। শুধু অনুমান করা যাচ্ছিল যে ভেতরে কেউ একজন গাড়ি থেকে নামছেন এবং ধীরে ধীরে মর্গের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই চলমান পর্দা তার সাথে সাথেই চলছিল, যেন একটা চলন্ত দেয়াল, যেন একটা অদৃশ্য দুর্গ। কেউ ভেতরে ঢুকতে পারছিল না, আবার কেউ বাইরে থেকেও দেখতে পারছিল না। হাসপাতালের ভেতরে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে পরে কিছু তথ্য জানা যায়। তারা জানান মর্গে প্রবেশের আগে সেখানকার সব পুরুষ স্টাফদের বাইরে যেতে বলা হয়। শুধুমাত্র মহিলা স্টাফরা ভেতরে ছিলেন এবং তাদেরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল, যে কোনো ছবি তোলা যাবে না, মোবাইল ফোন বাইরে রাখতে হবে। এই নির্দেশনা এতটাই কঠোরভাবে মানা হয়েছিল যে ভেতরে কি ঘটেছিল তার কোনো রেকর্ডও ছিল না। একজন মহিলা স্টাফ পরে অফ দ্য রেকর্ডে জানিয়েছিলেন ভেতরে একজন নারী এসেছিলেন, তিনি সম্পূর্ণ পর্দায় ছিলেন, মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা, শুধু চোখও দেখা যাচ্ছিল না। হাতে মোজা ছিল, পায়ে মোজা ছিল, শরীরের কোনো অংশই উন্মুক্ত ছিল না। তিনি তার স্বামীর মরদেহের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। কি বলেছিলেন বা কেঁদেছিলেন কিনা সেটাও জানা যায়নি, কারণ কেউ কাছে যাওয়ার সাহসও পায়নি। শুধু দূরে থেকে দেখেছেন যে তিনি স্থির হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। মর্গ থেকে বের হওয়ার সময়ও একই দৃশ্য, সে বিশাল পর্দা আবার সক্রিয় হলো। গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হলো তাকে, কেউ একটা ছায়াও দেখতে পেল না। গাড়ি চড়ে গেল। সাংবাদিকরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এত প্রস্তুতি নিয়ে এসেছিলেন কিন্তু একটা ফ্রেমও পেলেন না। এই ঘটনার পর সবার সামনে একটাই প্রশ্ন জমা হতে থাকলো, কে এই নারী? কেন এতটা কঠোরভাবে পর্দা করেন তিনি? স্বামীর মতো কঠিন সময়ে কেন একটু শিথিলতা দেখালেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক তথ্য বেরিয়ে আসে। জানা যায় শরীফ ওসমান হাদি 2020 সালে বিয়ে করেছিলেন। তার স্ত্রীর নাম রাবেয়া শম্পা। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের কন্যা। বিয়ের পর থেকেই তিনি সম্পূর্ণ আড়ালে ছিলেন। ওসমান হাদির মতো এত পরিচিত মানুষের স্ত্রী হয়েও কেউ তাকে দেখতে পাননি। কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি, কোনো সামাজিক মাধ্যমে তার কোনো ছবি নেই, পরিবারের বাইরে কেউই তার মুখ চেনে না। 2024 সালের 21শে ফেব্রুয়ারি
তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সেই সময় তিনি সম্পূর্ণ আলারে ছিলেন। হাসপাতালে যাওয়া আসার সময় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কেউ তাকে দেখতে পারেনি, শুধু জানা গিয়েছিল একটি ছেলে হয়েছে এবং মা ও শিশু উভয়ই সুস্থ আছেন। যারা এই পরিবারের কাছাকাছি তারা জানিয়েছেন রাবেয়া শম্পা অত্যন্ত ধার্মিক একজন নারী। ইসলামের পর্দার বিধান তিনি অক্ষরে অক্ষরে মেনে চলেন। তার মতে পর্দা শুধু কাপড়ের বিষয় নয়, এটা একটা জীবন দর্শন, একটা বিশ্বাসের প্রতিফলন। এই বিশ্বাস থেকে তিনি কোনো অবস্থাতেই সরে আসতে রাজি নন। স্বামীর জীবদ্দশায় যখন তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন তখনও স্ত্রীকে সাথে নিতেন না। অনেকে এটা কৌতূহলী হতেন, জিজ্ঞাসা করতেন কেন আসেন না। উত্তর পেতেন যে তিনি পর্দানশীল, বাইরে বের হন না। এই উত্তরে কেউ সন্তুষ্ট হতেন, কেউ বিস্মিত হতেন, কিন্তু কেউই তাকে কখনো দেখার সুযোগ পাননি। ওসমান হাদির মৃত্যুর পর যখন দেশ জুড়ে তোলপাড় শুরু হলো তখন অনেকেই ভাবলেন এবার তো স্ত্রীকে সামনে আসতে হবে, জানাজায় আসবেন, মিডিয়ার সামনে কথা বলবেন, কিন্তু তিনি আসেননি। জানা যায় নারীদের অংশগ্রহণ নিয়ে ইসলামের মতামত আছে, তিনি সেই মত অনুসরণ করেন যেখানে নারীদের জানাজায় যাওয়া উচিত নয়, তাই তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু স্বামীকে শেষবার দেখার ইচ্ছা তো ছিলই, এটাই তো স্বাভাবিক। জীবনসঙ্গীকে শেষবার দেখতে কে না চায়, তাই তিনি মর্গে গিয়েছিলেন। কিন্তু সেখানেও তার পর্দার কোনো শৈথিলতা হয়নি, বরং আরও কঠোরভাবে মানা হয়েছিল। কারণ সেখানে মিডিয়া ছিল, ক্যামেরা ছিল, একটা ছবি উঠে গেলে সারা জীবনের পর্দাটা বৃথা হয়ে যেত, তাই এত সতর্কতা। এ ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই দৃঢ়তার প্রশংসা করেছেন, বলেছেন এই যুগেও যে এমন পর্দানশীল নারী আছে সেটা দেখে ভালো লাগলো। একজন লিখেছেন এই মহিলা প্রমাণ করে দিলেন যে পর্দা কোনো বাধ্যবাধকতা নয়, এটা নিজের পছন্দ, নিজের বিশ্বাস এবং সে বিশ্বাসে অটল থাকাটাই আসল শক্তি। আবার কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন, তারা বলছেন এটা অতিরিক্ত, স্বামীর মৃত্যুর সময় একটু শিথিল হওয়া যেত। কিন্তু এই মতামতকে অনেকেই প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন বিশ্বাস তো বিশ্বাসী, সেখানে কোনো ছাড় থাকে না। যদি পরিস্থিতি অনুযায়ী ছাড় দিতে হয় তাহলে সেটা আর বিশ্বাস থাকে না। এই পুরো ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাও খুবই প্রশংসনীয়। তারা পরিবারের অনুরোধ রক্ষা করেছেন পূর্ণভাবে। তারা বুঝিয়েছিলেন যে এই নারীর জন্য পর্দার বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলেন। স্টাফদের প্রশিক্ষণ দিয়েছিলেন, পর্দার ব্যবস্থা করেছিলেন, মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছিলেন। এই সমন্বয় ছাড়া কাজটি একদমই সম্ভব হতো না। একজন হাসপাতাল কর্মকর্তা জানিয়েছিলেন তারা আগে থেকেই জানতেন যে এই পরিবারের সদস্যরা আসবেন এবং তাদের পর্দার বিষয়ে কঠোর অবস্থান আছে, তাই তারা আগেভাবেই প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সবাই কি মেনে নিয়েছিল? না, কিছু মানুষ দূর থেকে মোবাইলে ভিডিও করেছে, কিন্তু তারাও ব্যর্থ হয়েছে। পর্দার ব্যবস্থা এতটাই শক্তিশালী ছিল যে দূর থেকেও কিছুই দেখা সম্ভব হয়নি, শুধু পর্দার দেয়াল দেখা গেছে। এই ঘটনা আমাদের সামনে কিছু প্রশ্ন তুলে ধরে। আমাদের সমাজে পর্দার ধারণা কতটা গভীরে প্রথিত, কতদিন মানুষ সেভাবে নিজের বিশ্বাসে অটল থাকে। যখন চারপাশে প্রচারের প্রতিযোগিতা চলছে তখন একজন মানুষ কিভাবে এতটা আড়ালে থাকতে পারে? রাবেয়া শম্পা সম্পর্কে জানতে গিয়ে তার পরিবার সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তার বাবা সুলতান আহমেদ পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন, একজন ধার্মিক মানুষ, পরিবারে ইসলামিক পরিবেশ বজায় রেখেছেন সবসময়, মেয়েকেও সেই শিক্ষায় বড় করেছেন। ছোটবেলায় থেকে তিনি পর্দা মেনে চলতেন, বড় হয়ে সে পর্দা আরও বেশি কঠোর হয়েছেন। এই পুরো ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে বিশ্বাসের প্রতি একনিষ্ঠতা কতটা দৃঢ় হতে পারে।